So a particular video I will reply to one of our FRM candidates queries regarding forward and futures market. So তার একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে, বেশ কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সটা আমি ইলাবোরেট করার চেষ্টা করব. I thought it will be helpful to many of the CFA and FRM candidates as well regarding the forward and futures and the related risk matters. So let's go back to the question he asked. I will jump into the straight to the questions what he asked, and then I will explain the query. So let's see. প্রশ্নটা ছিল এরকম যে স্যার একটা প্রশ্ন ছিল, স্যার ফরওয়ার্ড কন্ট্রাক্টে ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, কাউন্টার পার্টি রিস্ক বেশি, পাশাপাশি বেসিস রিস্কও আছে এটার মধ্যে, তাহলে এত রিস্ক থাকতে কোম্পানি কেন এইটা ক্রয় করে স্বল্প সময়ের জন্য, কোনো কিছু হেজ করার জন্য? আবার অনেক সময় দেখা যায় কোম্পানি 3 মাস বা 6 মাসের ফরেন এক্সচেঞ্জ লক করার জন্য এটা ব্যবহার করে, মানে হেজ করার জন্য ব্যবহার করে. সো তারা তো ওই সময় ফিউচার্স কন্ট্রাক্টও ব্যবহার করতে পারে, তাহলে কেন মানুষ আসলে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইউজ করে, এটা তার প্রশ্ন. সো হি সেড নাকি ফরওয়ার্ড কন্ট্রাক্ট দুই পার্টি নিজেদের মধ্যে কাস্টমাইজ করতে পারে, আর সেখানে উইনিং বা লুজিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফিউচার্স কন্ট্রাক্ট থেকে, বিধায় ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে. সো হোয়াট ইজ দ্য রিজন? সো এই প্রশ্নটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে একটু উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক্স অফ ফরওয়ার্ড অ্যান্ড ফিউচার্স কন্ট্রাক্ট. সো ফরওয়ার্ড এবং ফিউচার্স কন্ট্রাক্টের বেসিক্স যদি আমরা দেখি, সো দুইটা কন্ট্রাক্টের ডেফিনিশনগত অনেক সিমিলারিটি আছে. সো ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইজ অ্যান ওভার দি কাউন্টার কন্ট্রাক্ট, যেই কন্ট্রাক্টে দুইটা পার্টি এগ্রি করছে, ওয়ান পার্টি agrees to buy and the another party agrees to sell a certain underlying. So সেইটা তার একটা সার্টেন প্রাইসে করবে ট্রানজ্যাকশনটা, এবং সেটা নির্ধারিত হচ্ছে আজকে, বা ট্রানজ্যাকশনটা হবে সাম পয়েন্ট অফ টাইম ইন ফিউচার. সো আলটিমেটলি অ্যাকর্ডিং টু ফরওয়ার্ড কন্ট্রাক্ট they purchase an underlying asset from the another party, the seller at a later date, but the কোন প্রাইসে হবে বা কতদিন পরে হবে, এভরিথিং টার্মস রিলেটেড টু দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইজ ডিসাইডেড টুডে. ফিউচার্স কন্ট্রাক্টের যদি আমরা ডেফিনিশনটা দেখি, তাহলে ফিউচার্স কন্ট্রাক্টে এই সেম কথাই বলা হচ্ছে যে ফিউচার্স কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট বাট ইটস এ স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট ভার্সাস যদি আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টের ব্যাপারটা ধরি. সো আইডিয়ালি আমরা যদি ফরওয়ার্ড এবং ফিউচার্সের পার্থক্যটা দেখি, তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা হচ্ছে ওটিসি, ওভার দি কাউন্টার ট্রেড হয়. অন্যদিকে ফিউচার্স কন্ট্রাক্টটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ এবং এক্সচেঞ্জ ট্রেডেড. সো এক্সচেঞ্জ ট্রেডেড কন্ট্রাক্ট বা এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস আমরা বলি থাকি, ইটিডি, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস, এবং এইটা বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা স্ট্যান্ডার্ডাইজ. সো স্ট্যান্ডার্ডাইজ ভার্সাস কাস্টমাইজ. সো ওটিসি কন্ট্রাক্টসের নেচারটা হচ্ছে কাস্টমাইজ বলতে কি বোঝায় আর স্ট্যান্ডার্ডাইজ বলতে কি বোঝায়? সো কাস্টমাইজ বলতে বোঝায় যে আমার কত পিরিয়ডের জন্য কন্ট্রাক্টটা করতে হবে, কোন আন্ডারলাইংয়ের উপরে করব, আমার সেটেলমেন্টটা কি ক্যাশ সেটেলমেন্ট হবে নাকি ফিজিক্যাল সেটেলমেন্ট হবে, এই জাতীয় যত রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সব কিছু আমরা দুই পার্টি নিজেদের মধ্যে কাস্টমাইজ করে করতে পারি. অন্যদিকে ফিউচার্স কন্ট্রাক্ট যেহেতু এটা এক্সচেঞ্জ ট্রেডেড, এক্সচেঞ্জে দেয়ার আর গিভেন ডেরিভেটিভস, দেয়ার আর গিভেন ফিউচার্স কন্ট্রাক্ট, সেগুলোর ম্যাচুরিটি ডেট ফিক্সড আছে, কয়েকটা ম্যাচুরিটি ডেটে ট্রেড হতে পারে, কয়েকটা আন্ডারলাইন, কোন কোয়ান্টিটি, সো কীভাবে সেটেলমেন্ট হবে, সব কিছু স্ট্যান্ডার্ডাইজ করা আছে, আপনার ওখান থেকে চুজ করতে হবে. সো ইটস লাইক বাইং আ রেডিমেড ড্রেস ফ্রম আ শপ, যেখানে আপনার বিভিন্ন সাইজ আছে, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, বিগ সাইজ, ইউ পিক ওয়ান, বাট ইফ ইউ পিক ওয়ান দ্যাট মে নট ফিট ইউর বডি প্রপারলি. সো ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইজ লাইক ইউ বাই দ্য ক্লথ, গো টু দ্য টেইলর, অ্যান্ড আপনার মেজারমেন্ট অনুযায়ী, আইডিয়ালি আপনার ডিজাইন অনুযায়ী সব কিছু কাস্টমাইজ করে আপনি নিতে পারেন. সো আরও কিছু পার্থক্য আছে, যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্ট দুইটা পার্টির মধ্যে হচ্ছে, কোনো এক্সচেঞ্জের মধ্যে হচ্ছে না. সো দেয়ার ইজ কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক, অথবা আমরা কাউন্টার পার্টি রিস্ক সংক্ষেপে বলে থাকি. সো কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক মানে হচ্ছে ওয়ান পার্টি মে ডিফল্ট, এবং একটা পার্টি যদি ডিফল্ট করে, সো আদার পার্টি উইল লুজ, তার যে প্রফিটটা হতো সেটা হয়তো হবে না. সো তার একটা ক্রেডিট রিস্ক থাকে. এই ক্রেডিট রিস্কটা এলিমিনেটেড হয়ে যায় ফিউচার্স কন্ট্রাক্টে
বিকজ এক্সচেঞ্জ গ্যারান্টি দিচ্ছে যে আপনার এই কন্ট্রাক্টটা কোনো পার্টি এই কন্ট্রাক্ট থেকে লুজার হবে না, কোনো কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক থাকবে না, বিকজ এক্সচেঞ্জ অ্যাজ অ্যান ইন্টারমেডিয়ারি টেকিং দ্যাট রিস্ক, এবং সেটার জন্য সে একটা মেকানিজম তৈরি করে যেখানে প্রত্যেকটা পার্টিকে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য কন্ট্রাক্ট মার্জিন রাখতে হয় এবং রেগুলার এই মার্জিনটা একটা সার্টেন অ্যামাউন্ট মেনটেন করতে হয়, এবং তার নিচে চলে গেলে সে মার্জিন কল পায় এবং তাকে এমন পরিমাণ অ্যামাউন্ট আনতে হয় সো দ্যাট এটা ইনিশিয়াল মার্জিনের সমান হয়, যে অ্যামাউন্টটাকে আমরা বলে থাকি ভেরিয়েশন মার্জিন। অ্যান্ড ডেইলি বেসিসে এই ফিউচার্স কন্ট্রাক্টটা সেটেলমেন্ট হয় এবং মার্জিনটা অ্যাডজাস্ট হয়। এতে করে ফিউচার্স কন্ট্রাক্টটা এটা যে ডিফল্ট হবে, ওয়ান পার্টি উইল ডিফল্ট, এই সুযোগটা থাকে না। সো কোনো পার্টি উইল নট লুজ আউট অফ ইট, সো দেয়ার ইজ নো কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক। বাট ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এখানে দুইটা পার্টির মধ্যে হচ্ছে ওটিসি কন্ট্রাক্ট, এখানে কাউন্টার পার্টি ক্রেডিট রিস্ক আছে। সো হি টকড অ্যাবাউট দ্য ক্রেডিট রিস্ক। এর পাশাপাশি লিকুইডিটি রিস্কের কথাটা যদি বলা হয়, যেহেতু ফিউচার্স মার্কেটটা এক্সচেঞ্জে ট্রেডেড হয়, সো দেয়ার আর রেগুলার বায়ার্স অ্যান্ড সেলার্স, ওই পার্সপেক্টিভে ফিউচার্স কন্ট্রাক্টের লিকুইডিটি ইজ হায়ার দ্যান ফরওয়ার্ড কন্ট্রাক্ট। বাট দেয়ার ক্যান বি সিনারিও ফরওয়ার্ড কন্ট্রাক্টের লিকুইডিটি হাই হতে পারে, বিকজ ইফ ইউ ক্যান ম্যাচ দ্য বায়ার অ্যান্ড সেলার, সো ফর লার্জ অ্যামাউন্ট অফ কন্ট্রাক্ট এক্সিকিউটিং, সেখানে কিন্তু আপনি দুইটা পার্টির মধ্যে নেগোশিয়েট করে হচ্ছে। বাট ফিউচার্স কন্ট্রাক্টে ফর লার্জ অ্যামাউন্ট অফ ফিউচার্স কন্ট্রাক্ট দেয়ার মাইট বি সিনারিও ফিউচার্স কন্ট্রাক্টে ইন টাইমস অফ স্ট্রেস লিকুইডিটি মাইট ইভাপোরেট। সো নর্মালি বলা হয় ফিউচার্স কন্ট্রাক্টে বিকজ অফ বিং এক্সচেঞ্জ ট্রেডেড এটা লিকুইডিটি রিস্ক লোয়ার কম্পেয়ার টু ফরওয়ার্ড কন্ট্রাক্ট, বাট দ্যাট মাইট নট বি ট্রু অলওয়েজ। সো দেয়ার আর স্ট্রেস পিরিয়ডস, যে সময়টা হয়তো বা দেয়ার আর মার্কেট ভোলাটিলিটি, যে সময়টা হয়তো ফর ভেরি লার্জ কন্ট্রাক্ট ফিউচার্স কন্ট্রাক্ট there might not be enough liquidity, so liquidity risk বেশি হতে পারে, but on an average liquidity risk is higher in forward contract than futures contract. He also talked about basis risk. এক্ষেত্রে আমি বলবো একটু তার প্রশ্নটা একটু রং আছে। নর্মালি বেসিস রিস্ক মোর অ্যারাইজ করে ফিউচার্স কন্ট্রাক্ট দ্যান ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কারণ ফরওয়ার্ড কন্ট্রাক্টে তো আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে হেজ করে নিতে পারছি। সো আমার হেজিং করার জন্য আমার ঠিক যেরকম কন্ট্রাক্ট দরকার সেটা দুইটা পার্টির মধ্যে যদি আমরা ম্যাচ করতে পারি, সেই ক্ষেত্রে বেসিস রিস্কটা থাকে না। বেসিস রিস্কটা অনলি থাকবে যদি আমি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে হেজ করব সেই ইনস্ট্রুমেন্ট বাদে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা অন্য কোনো আন্ডারলাইনকে যদি আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টে আন্ডারলাইন করি, তাহলে এই দুইটা আন্ডারলাইনের প্রাইসের যে কোরিলেশন সেটা যদি 1-to-1 না হয়, সেই ক্ষেত্রে ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে বেসিস রিস্ক থাকবে। ফিউচার্স কন্ট্রাক্টে এই রিস্কটা তো থাকবেই, এর পাশাপাশি ফিউচার্স কন্ট্রাক্টে দেয়ার মাইট বি সিনারিও, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হবে যে আমার হেজিংয়ের যে ডেট, যে ডেটে আমাকে লক করতে হবে, আমার হয়তো ওই পার্টিকুলার ডেটে ম্যাচিউর হবে এমন ফিউচার্স কন্ট্রাক্ট এক্সচেঞ্জে নাই, বিকজ দেয়ার আর সার্টেন ম্যাচুরিটি ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড হয় এবং এগুলো স্ট্যান্ডার্ডাইজ। সো আমি হয়তো এখন একটা গোল্ড ফিউচার্স কন্ট্রাক্ট কিনলাম হুইচ উইল ম্যাচিউর ইন ফর এক্সাম্পল June 30, বাট আমার হয়তো হেজিং দরকার ফর এক্সাম্পল June 10 পর্যন্ত, তাহলে আমার June 10 পর্যন্ত হেজ দরকার। সো ফিউচার্স কন্ট্রাক্টটা আমার হয়তো June 10 এসে সেল করে ফেলতে হবে, অথবা আমি যদি সেল না করি, আমি ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করি, সেক্ষেত্রে এই June 10 থেকে June 30 পর্যন্ত পিরিয়ডে আমার পজিশনটা আনহেজ থাকবে এবং ওই পার্টিকুলার ক্ষেত্রে আমার রিস্কটা অ্যারাইজ করতে পারে। আর যদি আমি June 10 এসে ফিউচার্স কন্ট্রাক্টটা ক্লোজ আউট করে ফেলি, ফিউচার্স কন্ট্রাক্টে আরেকটা সুবিধা হচ্ছে ইট ক্যান বি ক্লোজড আউট বিফোর ম্যাচুরিটি, বাট এই পিরিয়ডে যে আমার যে হেজিং ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমি হেজ করব অ্যান্ড যাকে হেজ করব, এই দুইটার প্রাইসের যে কোরিলেশনটা সেটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে বেসিস রিস্ক অ্যারাইজ করে। এই বেসিস রিস্কটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে থাকে না, বিকজ আমার June 10 যেহেতু দরকার আমার হেজ করা June 10 পর্যন্ত, তাহলে আমি কন্ট্রাক্ট ওইভাবেই কাস্টমাইজ করে দিব আমার কাউন্টার পার্টির সাথে, যে আমার June 10 যাতে আমার কন্ট্রাক্টটা ম্যাচিওর হয়। সো সেই ক্ষেত্রে বেসিস রিস্ক অ্যাকচুয়ালি ফিউচার্সে বেশি থাকে কম্পেয়ার টু ফরওয়ার্ড, তো ওই জায়গাটা একটু ইনকারেক্ট আছে সে। সো তার প্রশ্নটা হচ্ছে এত রিস্ক থাকতেও কোম্পানি কেন এটা ক্রয় করে। সো তার আনসারটা সেই দিয়ে দিয়েছে যে যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমি কাস্টমাইজ করতে পারি, সো কাস্টমাইজেশনটা যদি আপনার নিড হয় অ্যান্ড কাস্টমাইজেশনটা যদি আপনার দরকার হয়, বিকজ বেসিস রিস্কটা আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করবেন। যদিও থিওরিটিক্যালি ফরওয়ার্ড কন্ট্রাক্টে ক্রেডিট রিস্ক আছে অ্যান্ড ফিউচার্স কন্ট্রাক্টে নাই, বাট ফরওয়ার্ড কন্ট্রাক্টে এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য যেই কাজটা করা হয় সেটা হচ্ছে যে
সাধারণত পার্টিস টু আ ফরওয়ার্ড কন্ট্রাক্ট তাদের ক্রেডিট ওয়ার্দিনেস অনেক হাই হয় এবং তারাই শুধুমাত্র ফরওয়ার্ড কন্ট্রাক্টে পার্টিসিপেট করে। আদার পিপল হু হ্যাভ লেস ক্রেডিট রিস্ক কম্পেয়ার টু হাই কোয়ালিটি রেটিং কোম্পানি, সেক্ষেত্রে তারা হয়তো ফিউচার্সে যেতে পারে, বিকজ অনেকেই হয়তো তার সাথে কাউন্টার পার্টি হিসেবে এক্সপোজারটা নিতে চাইবে না। সো যে কারণে দেখা যায় যে ফরওয়ার্ড কন্ট্রাক্টে হাইলি ক্রেডিট ওয়ার্দিনেস সম্পন্ন কোম্পানির মধ্যে যেহেতু ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, ফর এক্সাম্পল if Apple goes for a forward contract with say JP Morgan, সো দুইটা ভেরি হাই কোয়ালিটি কোম্পানি, তাদের 3 মাসে তারা ডিফল্ট করবে, এই রিস্কটা ভার্চুয়ালি ক্লোজ টু জিরো। সো আলটিমেটলি সেরকম ক্ষেত্রেই কন্ট্রাক্টগুলো হয়, যে কারণে থিওরিটিক্যালি ক্রেডিট রিস্ক অনেক হাই হলেও প্র্যাকটিক্যালি এটা মিটিগেট করা যায়। এরপরেও টু রিডিউস দ্য ক্রেডিট রিস্ক অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট কাউন্টার পার্টি, সাম মেকানিজম অলরেডি চলে আসছে, যেখানে সেন্ট্রাল কাউন্টার পার্টিকে আমরা ইন্ট্রোডিউস করছি, যেখানে দুইটা পার্টির মধ্যে হয়তো পিরিয়ডিক বেসিসে আমরা সেটেলমেন্ট করতে পারি, যে কন্ট্রাক্টটা হয়তো 6 মাসের, বাট এভরি 2 বা 3 মান্থস পর আমরা সেটেল করব। এভাবে করে বা ভেরি শর্ট পিরিয়ডের জন্য করে ফরওয়ার্ড কন্ট্রাক্টে সেই ক্রেডিট রিস্কটাকে এলিমিনেট করা যাচ্ছে। বাট ফরওয়ার্ড কন্ট্রাক্টের অসুবিধাটা হচ্ছে আমার যদি আগে ক্লোজ আউট করতে হয় সেটা আমি করতে পারছি না, বাট ফিউচার্স কন্ট্রাক্টে আমি আগে ক্লোজ আউট করতে পারছি। So there are certain cases where futures contract will be more applicable to the participant, and there are certain cases where forward contract will be more applicable. So depending on the needs, depending on the hedging requirement, তারা এই কাজটা করবে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে সবসময় যে তারা হেজ করার জন্য করবে, নট নেসেসারিলি, দে মাইট গো ফর স্পেকুলেশন। সো তারা যদি স্পেকুলেশন করে দেখে যে ফরওয়ার্ড কন্ট্রাক্টে হয়তো সে লং পজিশন নিচ্ছে, ফিউচার্স কন্ট্রাক্টে হয়তো শর্ট পজিশন নিচ্ছে, কোনো হয়তো একটা আরবিট্রেজ প্রফিট করার চেষ্টা করছে, অথবা তারা হয়তো একটা স্পেকুলেশন করছে একটা সার্টেন ইনস্ট্রুমেন্টের প্রাইস বাড়বে, অ্যান্ড টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট প্রাইস ইনক্রিজ তারা হয়তো ফরওয়ার্ড বা ফিউচার্সে লং পজিশন নিচ্ছে, অথবা তারা মনে করছে হয়তো ফিউচার্সে সার্টেন ইভেন্টের কারণে প্রাইস কমে যাবে। সো টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট তারা হয়তো ওই পার্টিকুলার আন্ডারলাইনের উপরে ফরওয়ার্ড কন্ট্রাক্ট অথবা ফিউচার্স কন্ট্রাক্টে শর্ট পজিশন নিচ্ছে। এভাবে করে তারা মানি মেক করারও চেষ্টা করে বাই স্পেকুলেটিং উইদাউট হ্যাভিং অ্যান এক্সপোজার। সো হেজ করার জন্য যে করতে হবে নট নেসেসারিলি, বাট দেয়ার আর সার্টেন পার্টিস দে গো ফর হেজিং অ্যাজ ওয়েল। So this is the question he asked. So I think this might be very helpful to many participants who are studying derivatives, forward versus futures. Even university students who are taking courses on derivatives might understand what are the reasons why people go for forward contract over futures or futures contract over forward, এবং হেজিং, স্পেকুলেশন, এই পার্টিকুলার বিষয়গুলো সম্পর্কে সে জানতে পারবে। About the main differences between forward and futures contract, there are differences like margining, settlement, যেটা আমি কভার করি না because the question was related to specific risk, basis risk, counterparty credit risk, liquidity risk. সো সেই আসপেক্টে আমি ফরওয়ার্ড এবং ফিউচার্সের ডেফিনিশন অ্যান্ড ডিফারেন্সেসগুলো আলোচনা করেছি, এবং কোন ক্ষেত্রে পিপল উইল ডিসাইড যে ফরওয়ার্ড উইল বি হেল্পফুল ফর দেয়ার ভার্সেস ফিউচার্স, বা কেন সেটা করে তার একটা কারণ আমি এক্সপ্লেইন করেছি। সো আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ।